হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার লেজি টাইপের চ্যানেল। তো আজকে হচ্ছে আমরা আমাদের কোর্সের আরকিউ বা রেসপিরেটরি কোয়েশ্চেন্ট এই টপিকটা পড়বো। সিলেবাস এখন অনেক বাকি আছে। তো রেসপিরেটরি রেশিও যেটা সেটা হচ্ছে আমাদের কতটুকু কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমরা ছাড়তেছি আর কতটুকু অক্সিজেন হচ্ছে আমরা কনজিউম করতেছি, এটা একটা অনুপাত। হ্যাঁ। তো defined as the volume of carbon dioxide released over the time of over the volume of oxygen absorbed during respiration. তো dimensionless number is used in a calculation for basal metabolic rate when estimated from carbon dioxide production to oxygen absorption. Okay. তো সূত্রটা তো লাগবে, সূত্র করতে হবে। আচ্ছা, আর কি হচ্ছে কয়েকটা টাইপের উপর ডিপেন্ড করে যে কি টাইপের আমাদের রেসপিরেশন হচ্ছে। যেমন যদি কার্বোহাইড্রেট হয় তাহলে আমাদের আর কি অ্যামাউন্ট মানটা আসে 1, কারণ আমার যতটুকু কার্বন ডাই অক্সাইড প্রডিউস হচ্ছে আমার তত মোর অক্সিজেন ইনটেক হচ্ছে, যার কারণে অনুপাতটা 1 থাকে। কিন্তু যখন ফ্যাট বা প্রোটিনের কথা চিন্তা করি তখন এটা 1 থাকে না। যেমন এটা হচ্ছে একটা ফ্যাটের ইকুয়েশন দেওয়া। তো দেখা যাচ্ছে যে যতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে তার থেকে বেশি পরিমাণে হচ্ছে যে আমরা অক্সিজেন গ্রহণ হচ্ছে বা বেশি মোল সংখ্যায় আর কি গ্রহণ হচ্ছে। তো যখন অনুপাত কত দেখা যাবে তখন হচ্ছে যে কম আসে, আমার 0.7 আসে। তো বলতেছে যে আর কিউ is found to be in the range of 0.7 to 1.0, এই রেঞ্জে ইউজুয়ালি থাকে। তো এটা হচ্ছে ফ্যাটের একটা ইকুয়েশন আর এটা হচ্ছে প্রোটিনের একটা ইকুয়েশন। প্রোটিনের ইকুয়েশনটা দেখা যাচ্ছে যে 77 হচ্ছে মোল অক্সিজেন আর হচ্ছে 63। তো অ্যাপ্রক্সিমেটলি আমার 0.8 আসে। এখন এখানে এই জিনিসগুলো বলতেছে যে আমার কি কি আমাদের লাগবে হিসাব করার জন্য। এই জিনিসটা আমরা একটা এক্সাম্পল দেখি। লিপিডের জন্য যদি আর্কের কথা চিন্তা করি, লেনোলেইক অ্যাসিড, এটা হচ্ছে ফর্মুলা দেওয়া আছে। তো কি করতে হবে, প্রথমে আমরা ইকুয়েশনটা সাজাবো। ইকুয়েশন সাজানোর পরে হচ্ছে যে আমার ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য হচ্ছে দেখো এখানে 18টা কার্বন আছে। তো আমার এখানে 18 বসাতে হবে, যে বসাইলো 18। 32টা হচ্ছে হাইড্রোজেন দেওয়া, আমার এখানে 2টা আছে, তো আমার 16টা লাগবে। 16 বসাইলো, তাহলে 16 এখানে হচ্ছে আমার অক্সিজেন 16টা। আর এখানে আমার অক্সিজেন হচ্ছে 18 থেকে 36টা। 16 আর 36 মিলে হচ্ছে আমার 52টা অক্সিজেন। 25 × 50 আর হচ্ছে এখানে 2টা, বুঝছেন? তো এরপরে হচ্ছে আমার অক্সিজেনের সাথে এই কার্বন ডাই অক্সাইডের যে মোল সংখ্যাটা দেওয়া সেটার অনুপাতটা করে আমার 0.72 আসে। এটা হচ্ছে লেনোলেইক অ্যাসিডের জন্য। এখন আমরা অ্যানারোবিক রেসপিরেশনের কথা নিয়ে চিন্তা করি। এটা এতক্ষণ হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, সেটা হচ্ছে মানে অক্সিজেনের উপস্থিতি যে সবসময় হয়। আর এখন অক্সিজেনের অনুপস্থিতি যদি হয় তাহলে হচ্ছে যে কি হবে এটা দেখি। এখানে বলতেছে যে RQ cannot be calculated for anaerobic respiration in muscle cells because no oxygen is used and no carbon dioxide is produced during lactic fermentation. এখন হচ্ছে ম্যামালিয়ান যে মাসেল সেল গুলো থাকে সেখানে যখন অ্যানারোবিক হয় তখন ল্যাকটিক ফার্মেন্টেশন হয়। আর প্ল্যান্ট টিস্যুতে আর ইস্ট সেলে হচ্ছে আমার ইথানল ফার্মেন্টেশন হয়। তো ইথানলের কথা কথা যদি আমি চিন্তা করি আর কি, তাহলে হচ্ছে যে এটা টুয়ার্ডস ইনফিনিটি অ্যাজ নো অক্সিজেন ইজ ইউজড while carbon dioxide is still being produced. প্ল্যান্ট সেলের কথা এখানে বল নাই, তো আমরা ম্যামালিয়ান মাসল সেল আর হচ্ছে ইস্টের কথা বলছি। তো এক্সাম্পল কথা চিন্তা করতেছি যে গ্লুকোজ ইথানল কার্বন ডাই অক্সাইড এনার্জি। প্রথমে হচ্ছে আমার স্টেপ 1 ইকুয়েশন লেখা, তারপর ব্যালেন্স করা, তারপর হচ্ছে আর কিউ ক্যালকুলেট করা। টিপিক্যালি তোমার অ্যারোবিক রেসপিরেশন হচ্ছে যে 1 থেকে কম থাকে, 1-এর বেশি সাধারণত হয় না। 1-এর বেশি যদি দেখাই তাহলে ওটা অ্যানারোবিক হওয়ার চান্সেস বেশি থাকে। তারপর হচ্ছে যে এখন এই যে কার্বনের ক্ষেত্রে একরকম, লিপিডের ক্ষেত্রে একরকম, বিভিন্ন ক্ষেত্রে এক এক রকমের হচ্ছে আমার যে মোল সংখ্যার যে ডিফারেন্সটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের, এটা কারণটা হচ্ছে যে আমার কার্বন আর হাইড্রোজেনের বন্ডের যে ডিফারেন্সটা। তো কার্বন ডাই সরি কার্বন না তো কার্বোহাইড্রেটের কথা যদি চিন্তা করি, তো এখানে যদি আহ হাইড্রোজেন থাকে সেই অনুপাতে হচ্ছে যে আমার
যতটুকু ভাঙে সে অনুপাতে অক্সিজেন গ্রহণ করলে আমার হচ্ছে পানি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে যায়। কিন্তু যখন আমার মানে বন্ডের মধ্যে হাইড্রোজেনের অ্যামাউন্টটা বেশি হয়ে যায়, কার্বন হাইড্রোজেনের বন্ডের মধ্যে হাইড্রোজেনের পরিমাণটা বেশি হয়ে যায়, তখন যে প্রোটন গ্রেডিয়েন্টটা ইউজ হয় বা তৈরি হয়, সেখানে হচ্ছে যে অক্সিজেন বেশি পরিমাণে লাগে, যেহেতু আমার হাইড্রোজেনটা অনেকগুলো তোমার অকুপাই করার মতো নাই। তখন হচ্ছে যে ওই হাইড্রোজেন আয়ন গুলো যে অক্সিজেনের সাথে যুক্ত হয়, যার কারণে অক্সিজেনটা অন্য রাস্তায় চলে যায়, কার্বন ডাই অক্সাইড কোনো না করে। তো এখানে কয়েকটা লাইন বলছে যে কার্বন হাইড্রোজেন বন্ড means that more hydrogen atoms can be used to create proton gradient. More hydrogen means more ATP. More oxygen therefore required to break down the molecule. Last step of oxidative phosphorylation to form water. আমার ওয়াটার ফর্মেশন হচ্ছে, কিন্তু কার্বন ডাই অক্সাইড হচ্ছে না। ওয়াটার ফর্মেশনের জন্য ওই যে অনেকগুলো আমার হাইড্রোজেন আছে, ওখানে হচ্ছে যে অক্সিজেন গুলো চলে যায়। তো এই হচ্ছে গ্লুকোজ ফ্যাটের কথা কিছু বলা আছে যে প্রোটিনের ক্ষেত্রে 0.8 হবে, হওয়ার কথা এভারেজে, ফ্যাটের ক্ষেত্রে হচ্ছে যে 0.7 হবে। তো যে রিজন ফর লো আরকিউ ফ্যাটস এন্ড প্রোটিনস, এখানে হচ্ছে যে এটা বলা large share of oxygen metabolized in this process is required to combine with the excess hydrogen ions present in them instead of forming carbon dioxide. ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে যে আমি জানি না লাগবে কিনা, আমি নিজেও বলিনি। তারপর ইম্পর্টেন্ট ফাইন্ডিংস যেগুলা, এটাও জানি না। ফ্যাক্টর গুলো একটু দেখে গেলে ভালো হয় যদি দেয়। ডায়েট, তারপর হচ্ছে এফেক্ট অফ ইন্টারকম্প্রেশন, acidosis, alkalosis, temperature, diabetes mellitus, starvation, voluntary hypernoia, muscular exercise, ভ্যালু। এখন ভ্যালু অফ ডিটারমাইনিং আর কি, আর কিটা তুমি ডিটারমাইন করে কি করতেছো, কি দরকার তোমার আর কি। এটা হচ্ছে মেটাবলিক রেটটা দেখার জন্য দরকার আমার। তারপর acts as a guide as to the type of food burning or nature of synthesis taking place in the whole body. তারপর helps in diagnosis of various pathological conditions। এগুলো একটা রিডিং দিয়ে গেলে ভালো হয়। যে ফাংশনিং অফ লিভার, তার মধ্যে মানে রিডিং এর মধ্যে ছোট 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 যে লাইনগুলো আছে ওগুলা পড়ে রাখলে ভালো হয়, যে পরীক্ষা যদি আসে রিটেনে লিখতে পারি, নিজে মনে থাকে কিনা আমি চাই না। আমি নিজে বুঝে কিছু পারি না। আচ্ছা, এখন হচ্ছে আমরা আসি ফুড প্রোটিন কোয়ালিটি এভলিউশনের ক্ষেত্রে। তো ফুড প্রোটিন কোয়ালিটি এভলিউশন কেন লাগবে, যে আমাদের বডি কতটুকু অ্যামিনো অ্যাসিড নিতে পারতেছে, ঠিক মতো আছে আছে কিনা, কতটুকু দরকার, এই বিভিন্ন হচ্ছে এভলিউশন করার মানে প্রয়োজনীয়তা কেন, সেটা বোঝাচ্ছি। তো ডিরেক্ট চলে যাচ্ছে যে তিনটা ফ্যাক্টরের উপর নির্ভর করে। ফ্যাক্টর গুলো হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড কম্পোজিশন, হিউম্যান রিকোয়ারমেন্ট অফ ইন্ডিসপেন্সিবল অ্যামিনো অ্যাসিডস, ডাইজেস্টিবিলিটি অফ ইন্ডিসপেন্সিবল অ্যামিনো অ্যাসিড, এই তিনটা ব্যাপার। এটা হচ্ছে যে প্রোটিনের যে কোয়ালিটি আছে, যে আমরা আমরা মানে আমরা জাস্ট ইনটেক করতেছি আর ওটা ভালো না মন্দ এটা খেয়াল করতেছি না, এটা তো হয় না। ওটা তো দেখা লাগবে আদৌ ভালো হইতেছে না খারাপ হইতেছে। তো সেই জন্য হচ্ছে প্রোটিন কোয়ালিটি টেস্ট গুলো আমরা করে থাকি বা মেজারমেন্ট গুলো করি। তো অনেকগুলো ইন্ডিকেটর আছে, যে বায়োলজিক্যাল ভ্যালু, প্রোটিন এফিসিয়েন্সি রেশিও, নেট প্রোটিন ইউটিলাইজেশন, তারপর হচ্ছে পিডিসিএস, ডিআইএএস, এই যে পাঁচটাই নাম জানা। এর মধ্যে থেকে তিনটা ডেসক্রিপশন আকারে বোঝা যেতে ভালো হয়। যদি বলে যে মেনশন এনিথিং ইন ইন ব্রড ওয়ে, তাইলে হচ্ছে যে লাগবে। তো আচ্ছা, ডিভিটা কি? ডিভিটা হচ্ছে যে বায়োলজিক্যাল ভ্যালু। এটা হচ্ছে ইন্ডিকেট করে যে আমাদের বডি কতটুকু এফিসিয়েন্টলি প্রোটিনটাকে ইউজ করতে পারতেছে, যেটা আমরা কনজিউম অলরেডি করছি, ওইটা বোঝায় পিভি। This index measures
the quality of protein by calculating the nitrogen in the protein used for tissue formation divided by the nitrogen absorbed from food, taking as a reference value of the egg, which has biological value of 100. এগের বায়োলজিক্যাল ভ্যালু 100। এখন এই ম্যাথ গুলা কেমনে করে এটা জানি, যা সবগুলোর ফর্মুলাই জানাতে পারবে। তারপর হচ্ছে যে এই অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস বললাম না, হিডেন করে গেলে ভালো হয়। তারপর হচ্ছে প্রোটিন এফিসিয়েন্সি রেশিও। তো এটা বোঝায় হচ্ছে যে body weight gain per gram of protein intake for a certain period of time, usually 2 to 3 weeks. মিল্কের হচ্ছে প্রোটিন আমার রেশিও 3.1 আর ক্যাসিনের হচ্ছে 2.9। এই হচ্ছে সূত্র। তারপর হচ্ছে অ্যাডভান্টেজেস, simple easy calculate consider the digestibility of protein, etc etc। আহ তারপর আছে হচ্ছে নেট প্রোটিন ইউটিলাইজেশন। এটা বলতেছে হচ্ছে যে it evaluate the quality of protein according to the amount introduced nitrogen that is retained by the body। যতটুকু মানে নাইট্রোজেন আমার বডি রিটেইন করতেছে, এটা হচ্ছে সেটার ভ্যালু বা অ্যামাউন্টটা দেখায়। আর পিইআর হচ্ছে যে আমার বডি ওয়েট কতটুকু হচ্ছে আমার পার গ্রাম প্রোটিন ইনটেকের সাথে, এটার একটা রেশিও। এটা হচ্ছে সূত্র লাগবে। ডিফারেন্স হচ্ছে যে ইউজেবল বডি ওয়েট পার দিন, আর এটা হচ্ছে যে বডি। তারপর হচ্ছে প্রোটিন ডাইজেস্টিবিলিটি কারেক্টেড অ্যামিনো অ্যাসিড স্কোর। এটাকে হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড বা কেমিক্যাল স্কোরও বলে। এটা এটা হচ্ছে আমার একটা কম্পারিজন বা রেশিও অ্যামিনো অ্যাসিড কন্টেন্ট অফ আ টেস্ট প্রোটিন or theoretical reference protein believed to meet the amino acid requirement for the fecal based digestibility rate। এখানে সাধারণত অ্যানিমেলের হচ্ছে পিডিসিএস এটা হচ্ছে নিয়ার 1 থাকে। আর প্ল্যান্ট সোর্সের কথা যদি চিন্তা করে তাহলে হচ্ছে যে ক্যানোলা পটেটো পি হ্যাভ অ্যারাউন্ড 0.75। However, even they have a generally lower PDCAS, it is easy to be able to get the right amount of protein from plant proteins by simply taking several of them in a complementary way, even in large amount। Advantages, disadvantages, তারপর হচ্ছে আমার ডাইজেস্টেবল ইনট্রান্সপেন্সিবল অ্যামিনো অ্যাসিডস। এটা হচ্ছে যে মানে ফাও এটা রিকমেন্ড করে। এটা একটা অল্টারনেটিভ মেথড প্রোটিন এভালুয়েট করার জন্য। আমরা আগে এটা যেটা বলছিলাম এটা হচ্ছে যে আমার ক্যালকুলাস ডাইজেস্টিবিলিটি অফ প্রোটিন বাই লুকিং এট দ্য লেভেলস অফ প্রোটিন রিমেইনিং ইন ফিকাল ম্যাটার। আর টিআইএএস এটা এটা হচ্ছে যে rates digestibility from the end of the intestine to provide a more accurate measure। এই আমার 4টা রেশিওই লাগবে। তারপর হচ্ছে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস। এখন এগুলা কি, যে আমাদের আশেপাশে যত খাবার দাবারের সোর্স আছে প্ল্যান্ট প্রোটিন যাই আছে এগুলোর সাথে মানে যত মানে গুণাবলী আছে ওর সাথে কিছু টক্সিন পদার্থ থেকেও থাকে, কেমিক্যাল ক্যাটাগরি। যেমন হচ্ছে যে এখানে বলতেছে legumes seed contain a wide range of these constituents which have adverse effects on enzyme activity, digestibility, and nutritional health if properly not inactivated। কি যে nature has generously provided man with liberal supply of plant proteins. At the same time, she has seemed to contaminate these foods with a variety of substances which may be toxic to the animal body। Presence of this toxic and nutritional quality of a product and availability of nutrients and may produce adverse physiological effect in people and animal। এর জন্য হচ্ছে যে খাবার প্রপারলি প্রসেস করে তারপর খেতে হয়। এখান থেকে 5টার নাম করতে হবে। আমি লিখে রাখছি খাতায়, 5টা নাম লাগবে।
তো 5টা নাম্বার মতো যে যার মতো মুখস্থ করে ফেলবো। আর আর যদি বই, এখন হচ্ছে এনার্জি। এনার্জি হচ্ছে is the capacity of doing for doing work. Okay, but আমাদের লাগবে হচ্ছে এই সময় the energy of the body is derived from the oxidation of food. So potential energy of food provides kinetic energy of the body, which is mainly in the form of heat and work. The potential energy of the foods is the heat given out when the food is completely burned to carbon dioxide and water and nitrogen. The unit of energy contained in foods is expressed as a unit of heat, the calorie. What is calorie? Food requirements as estimated in terms of heat unit calls calorie. Calorie is defined as the amount of heat required to raise the temperature of 1 gram of water by 1 degree. 1 গ্রাম ওয়াটার টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য যতটুকু আমরা তাপের প্রয়োজন হচ্ছে সেটাকে হচ্ছে আমরা 1 ক্যালোরি বা ক্যালোরি বলে ডিফাইন করি। কিলো ক্যালোরি হচ্ছে 1000 টাইমস। হচ্ছে যে a physiological calorie is the amount of heat necessary to raise the temperature of 1 kilogram of water by 1 degree centigrade. এক কথা হচ্ছে। আম, এখানে ক্যালোরিফিক ভ্যালু অফ ফুড যেটা আহ, বলতেছে যে the energy requirement of animals body may be divided into two functional classification, that is basal metabolism and for active work. তো বেসাল মেটাবলিজম যেটা হচ্ছে যে আমাদের বডির একদম বেসিক কাজকর্ম যেমন রেসপিরেশন, ব্লাড সার্কুলেশন, ইন্টেস্টিনাল কন্ট্রাকশন, অ্যাক্টিভিটিস অফ ভ্যারিয়াস অর্গান, মাসকুলার ফর্মস, থার্মাল ইকুইলিব্রিয়াম, এই যত যা কিছু আছে বডির ভিতরে যেটা আমাদের ইচ্ছার ছাড়া মানে প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রণ করছে না, সেগুলো হচ্ছে আমার বেসিক মেটাবলিজম। এগুলোর জন্য যে কাজ করার জন্য যতটুকু শক্তি আমার দরকার পড়ে, এনার্জি রিকোয়ার হচ্ছে। আর অ্যাক্টিভ ওয়ার্ক হচ্ছে আমি যে কাজগুলো নিজের ইচ্ছায় করতে যাচ্ছি, এক্সারসাইজ, তারপর মানে পড়াশোনা, চাকরি বাকরি, রানিং, সুইমিং, ওয়াকিং, however you want to define it. Total energy requirements of an individual is made up of two main components: basal energy required for each vital function, আর হচ্ছে energy requirement for physical activities of an individual. মেজারমেন্ট, এখন মেজারমেন্ট করার আমার দুটো মেথড আছে, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট ডাইরেক্ট মেথডে হচ্ছে বম ক্যালোরিমিটার, এটা দিয়ে কি করা হয়, এখানে হচ্ছে যে আমার ফুড কে কম্বাসশন করা হয়, অক্সিজেন বা অক্সিডেশন প্রডিউসেস হিট, তারপর হচ্ছে caloric value of food stuff can be determined by measuring the heat produced with when a given amount is completely burned in oxygen. The amount of heat can be measured in bomb calorie. This can be used to determine the caloric value of various food where the oxygen is put in under considerable pressure. Since it requires a calorimeter of a robust construction, it has been called a bomb calorimeter. এখন এখানে হচ্ছে যে আরেকটা আছে অ্যাডওয়ার্ড বম্ব ক্যালোরিমিটার, এগুলো আমি ডিটেলসে যাবো না। আর আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড, এটা হচ্ছে যে অক্সি ক্যালোরিমিটার, এটা দিয়ে হচ্ছে যে ক্যালোরি গুলো মাপে। তো আমি calculation is based on the principle that the consumption of organic nutrients approximately 4.8 kilocalorie heat is liberated. তো এই যে এই মানগুলো আমরা খুব জানি, এই 4, 9, 4 যেটা কার্বোহাইড্রেট থেকে হচ্ছে 4 কিলোমিটার, ফ্যাট থেকে 9, প্রোটিন থেকে 4, এই এইগুলা দিয়ে হচ্ছে যে এই ম্যাথ গুলা লাগবে। যে আমার এখানে বলা আছে যে এগ এগের ওজন হচ্ছে আমার 243 গ্রাম, ফ্যাট 23, 23 গ্রাম পাচ্ছি, প্রোটিন হচ্ছে 30.52, কার্বোহাইড্রেট 1.7 গ্রাম। তো আমার কতটুকু ক্যালোরি পাবো আমি এটা থেকে,
সেই হিসাবটা করতেছে যে ফ্যাট কে হচ্ছে 9 দ্বারা গুণ করতেছে, আর কার্বোহাইড্রেট কে হচ্ছে 4 দিয়ে গুণ করতেছে, প্রোটিন কে 4 দিয়ে গুণ করতেছে, গুণ করে এই সবগুলো হচ্ছে যে যোগ করে আমাকে বলতেছে যে এত গ্রাম, এত গ্রাম থেকে আমি এতটুকু ক্যালোরি পাবো। এনার্জি এক্সপেন্ডিচার, এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে কনসিস্ট অফ বেসিক মেটাবলিজম প্লাস অ্যাক্টিভিটি ইনক্রিমেন্ট, মানে এইখানে যে দুইটা পাইছি আমরা, এই যে এটা, এই যে এখানে এই দুইটার যোগফলটা হচ্ছে আমার এনার্জি এনার্জি এক্সপেন্ডিচার, যেটা সেটা। তো এনার্জি এক্সপেন্ডিচারের যে কয়টা বিষয় হচ্ছে এফেক্ট ফালায়, সেটা হচ্ছে বিএমআর, যেটা বিএমআর হচ্ছে যে how many calories it takes to maintain basic bodily function. This uses approximately 50 to 55 to 60% of daily calories extended per day. Thermic effect of food, এটা হচ্ছে যে refers to the amount of calories used in digestion, absorption, and storage in certain nutrients from the food we eat. এটা হচ্ছে 10% আমার ই করে। Based on micronutrients we're consuming, protein has the highest rate of thermogenesis. তারপর হচ্ছে for the most part the two mentioned above are unchangeable, however we have control over তার এই তিনটা। এটা হচ্ছে এক্সারসাইজ অ্যাক্টিভিটি, এক্সারসাইজ যে করলে পরে আমাদের ক্যালোরি বার্ন হয় সেটা। নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি যেগুলো, সেগুলো হচ্ছে স্লিপিং, ইটিং, এই টাইপের কাজ করবে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল টেম্পারেচার, when the temperature is low, it causes increased energy expenditure. At temperatures above blood heat, extra energy is expended into cooling. এখন বিএমআর বা বেসাল মেটাবলিক রেট যেটা, এটা দেখি। এটা হচ্ছে যে a person burns calorie continually throughout the day in order to sustain basic life functions such as breathing, indigestion, etc. তো এখানে থেকে হচ্ছে যে এই ফ্যাক্টর যেগুলো সেগুলো হচ্ছে যে লাগবে। সারফেস এরিয়া, এজ, সেক্স, ক্লাইমেট, রেশিয়াল ভ্যারিয়েশন, তারপর হ্যাবিট, স্টেট অফ নিউট্রিশন, প্রেগনেন্সি, ডিজিজ, ইফেক্টস অফ হরমোনস। এই আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ আরো অনেক কিছু কভার করা লাগবে। সিগনিফিকেন্সটা ও লাগবে। আচ্ছা, বিএমআর আর আর এমআর, এই দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে, যদিও জিনিসটা খুব সূক্ষ্ম বা খুব ছোট। যেখানে বিএমআর হচ্ছে যে estimate করে minimum number of calories a person needs each day to sustain the bare basic function for the entire day. However, to get an accurate estimate, one person must undergo monitoring in a clinical setting under tightly controlled condition. হ্যাঁ, এইগুলা হচ্ছে সেই কন্ডিশন গুলা। আর আর এমআর হচ্ছে যে এটাও সেম জিনিস, ইনঅ্যাক্টিভিটিতে যতটুকু বার্ন হতেছে ক্যালোরি, কিন্তু এটার জন্য কোনো কন্ট্রোলড এনভায়রনমেন্ট আমার লাগে না। শুধুমাত্র এই জায়গাটাই হচ্ছে যে বিএমআর আর আরএমআর টা আলাদা। তারপর হচ্ছে যে তিনটা ইকুয়েশন কিভাবে হচ্ছে বিএমআর আর এটা ক্যালকুলেট করতে হয়, এর মধ্যে এইটাকে দেখছিলাম ওনার ক্লাসে, ম্যাডাম লিখে দিছিল। আর হ্যাঁ, এটাকে লিখে দিছিল। তারপরে এইগুলা হচ্ছে যে আমি জানি না এগুলিতে কি হবে। উম, ওই গেল ক্যালোরি নিডস, এই যে এই যে এক্সাম্পলটা, পেট ইজ 47-year-old female, হোয়াট ইজ হার বিইই। বিইই যেটা, এটা এটাকে রেফার করতেছে না, এটা হ্যাঁ এটাকে রেফার করতেছে। কিন্তু আমি জানি না এটা ভুল কিনা। আহ, না, হ্যাঁ, তো এটা বিই কাউন্ট করতে বলছে, এখন বিই কাউন্ট হচ্ছে ওরা এই সূত্র দিয়ে করছে, তো এটাই ফলো করবো। প্রোটিন নিডটা এখানে হচ্ছে যে এক্সাম্পল দিচ্ছে
যে আমার অ্যাডাল্টের 0.8 থেকে 1 গ্রাম পর্যন্ত হচ্ছে প্রোটিন দরকার পার কেজি করে। তো সেটা উচ্চার পাচ্ছে এখানে। ফ্যাটের নিড, কার্বোহাইড্রেটের নিড, আমার ম্যাথ গুলা করে যাওয়া লাগবে। তারপর এই জায়গাটায় আসি, টিডিই, টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার। এটা হচ্ছে যে আমার বিএমআর ইনটু অবজেক্ট ইনটু এফএম is the number of calories required by the body for basic metabolism and physical activities. Hence, the value of TDEE is always higher than BMR. কারণ এখানে আমার বিএমআর এর সাথে আরো কিছু লাগবে, তাই। তো TDEE value is calculated by multiplying BMR by an activity multiplier. তো এই জিনিসটা হচ্ছে যে আমার অ্যাক্টিভিটি মাল্টিপ্লায়ার, অ্যাক্টিভিটি ফ্যাক্টর এগুলা এগুলা জানি না। তারপর হচ্ছে যে এইটা